আমার ব্যক্তিগতভাবে ওইভাবে কোনো প্রোগ্রামে ওনার সাথে দেখা হয় নাই আমার। তো আমি মনে করি যে সোনারগাঁওয়ের মানুষ অনেক বেশি দুর্ভাগা যে উনি জীবিত থাকতে আমরা ওনারে কিছু দেখাইতে পারি নাই, দিতে পারি নাই। যে সম্মানটুকু জীবিত থাকতে উনি পাওয়ার কথা ছিল, এই সময়টুকুতে আমরা তার সম্মান দিতে পারি নাই। তবে আমি আগের কিসেতে যাব না, আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে যারা এখন জীবিত আছেন, আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, তাদের পরবর্তী প্রজন্ম যারা জীবিত আছেন এখন, আমি এমপি হিসাবে, আমি একজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর হিসাবে আমি যেন এমন কাজগুলা করে যেতে পারি, আমার পরবর্তী নেতা যিনি আসবেন তিনি যেন অন্তত বলে যেতে পারেন যে আমি এই কাজগুলা করেছি। আর আমাদের একটা সমস্যা হচ্ছে কি, আমাদের সোনারঘাটে আমরা আমাদের নিজেদের সম্পদ বুঝতে বুঝতে অনেক সময় 15-20 বছরও নিয়ে নিই। কে আমাদের সম্পদ, কে আমাদের দায়, এটা বুঝতে বুঝতে দেরি হয়ে যায়, যার কারণে ওই মৃত্যুর পরেই বেশিরভাগ মানুষকে আমরা তার অনুপস্থিতিতে সম্মান দিতে হয়। তবে আমার একটা বিশ্বাস, আমি চেষ্টা করব আপনাদের উপস্থিতিতে যারা আপনারা সম্মানিত, আপনারা যারা বীর মুক্তিযোদ্ধা এবং গর্বিত সন্তানী সমাজের, আপনাদেরকে যতটুকু সম্ভব আপনারা থাকতে থাকতে আপনাদেরকে সম্মানের জায়গায় নিয়ে যাওয়া, এটুকু আমি চেষ্টা করব। আপনাদের ব্যাপারে কথা বলার মতো বয়স, কথা বলার মতো যোগ্যতা আমার কোনোটাই আছে বলে আমি মনে করি না। আপনাদের এই দেশের জন্য অবদান কোনোদিন কোনো মানুষ অস্বীকার করতে পারবে না এবং এই ঋণ পরিশোধ করার মতো না। আমি মাঝে মধ্যে কষ্ট করে দুঃখ পেয়ে বলি যে 360 জন আউলিয়া আসছিলেন সিলেটে, তারা এই পুরা সিলেটটারে পরিবর্তন করে দিয়েছেন। আর আমাদের বীর মুক্তিযোদ্ধারা জীবনের পরোয়া না করে 71 সালে যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা, তারা কিন্তু জানতেন না যে তারা ফিরে আসবেন, তারা জানতেন যে তারা ফিরে আসবেন না, তারা হয়তো মৃত্যুবরণ করবেন, মৃত্যুর জন্য তারা প্রস্তুত ছিলেন। কিন্তু কি এমন হইল 50 বছরের ব্যবধানে, 50 বছর আগে যেখানে লাখের লাখ মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত ছিল, আর এখন কি এমন হইল প্রায় 18 কোটি মানুষের মধ্যে একজনও মরার জন্য প্রস্তুত না, সবাই বাঁচতে চায়। আর আমার একটা বিশ্বাস, যে জাতিতে সবাই বাঁচতে চায় তাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। আমরা আমাদের আচরণ দ্বারা, কর্ম দ্বারা আমরা এমন এক জাতি যে নিজের ছেলে বাতিজা তাদেরকে খাবারের মধ্যে বিষ মিশাইয়া আমরা এদেরকে খাওয়াই। এই জাতিরে বাঁচানো অনেক কঠিন হবে। 50 বছরের ব্যবধানে কি এমন হইল, আগে আমাদের ব্যবসা যারা চলে গেছেন যুদ্ধে, আর আমরা কি এমন আত্মকেন্দ্রিক মানুষ হয়েছে, এখন একটা মানুষ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত না। সবাই আমাদের আপনা আপনা বুদ্ধি করতে করতে আমাদের সমাজটারে এমন জায়গায় নিয়ে গেছি যে এখন ধ্বংসের সামান্যটুকু বাকি। তবে আমিও হতাশ হয়ে যেতাম, আমিও হয়তো দেশ ছেড়ে দিতাম যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা না থাকতো। এই একটা মানুষ যার কারণে এখনো বসে আছে, যে দেখি কোনোভাবে উনার নেতৃত্বে এই দেশটারে বঙ্গবন্ধুর যে স্বপ্ন বাকি আছে, এই সোনার বাংলা বানানো যায় কিনা। আমি জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি। আমি আশা করি যে মিশন এবং ভিশন নিয়ে উনি কাজ করতেছেন, তাকে যদি কিছু সৎ মানুষ তাকে যদি সহযোগিতা করতে পারে, আমার একটা বিশ্বাস যে উনি মৃত্যুর আগে দেখে যাবেন যে বঙ্গবন্ধু সোনার বাংলার অনেকটুকু আমরা পথ আগিয়েছি। আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত ইয়নো মহোদয়, উনি আমাদের এখানে নতুন আসছেন। আমি বিশ্বাস করি যে গতিতে, যে আদর্শের ভিত্তিতে কাজ করলে একটা এলাকায় সম্মানের সাথে থাকা যায় এবং দেখা যায় 20-30 বছর পরেও মানুষ একজন ইয়নোরে মনে রাখে। আমার মনে আছে এখনো হাবিবুল্লাহ টিয়নোর কথা অনেকেই আপনারা বলেন। উনি আমাকে ফোন দিয়েছিলেন কিছুদিন আগে, উনি রিটায়ারমেন্টে গেছেন অনেকদিন আগে। আমার বাবা, আমার মা, আমি আপনাদের কাছ থেকে শুনছি যে একটা টিয়নো ছিল হাবিবুল্লাহ টিয়নো। এরকম টিয়নো আমি এখন এরপরে আমার জানা নাই খুব একটা, যে কারো নাম মনে আছে যে কে টিয়নো ছিলেন, কে ইয়নো ছিলেন, আমার মনে নাই। তবে এখনের যিনি ইয়নো আছেন তিনি আগে বিয়ানীবাজারে ছিলেন। উনি, উনার ব্যাপারে আমার অনেকটুকু জানা। আমার একটা দোয়া ওনার প্রতি থাকবে, সহযোগিতা তো সব সময় থাকবে। আমি যেভাবে ব্যারিস্টার সুমন হিসাবে যেভাবে সারা দেশের মানুষ আমার দিকে, আমি ভালোবাসেন কিনা কতটুকু জানি না, আমার যেভাবে খেয়াল রাখেন, আমি চাই আমার উপজেলার ইয়নো মহোদয় এমন একজন ইয়নো হবেন যে সারা বাংলাদেশের মানুষ ওনার দিকে নজর থাকবে, যে উনি একজন সেরকম ইয়নো।